আজকের দিনে হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়াতে যেটা প্রায়ই দেখা যায়, চায়ের দোকানের আড্ডাতেও শোনা যায়, মানুষে মন্তব্য করেন ওই জায়গাটা পাকিস্তান হয়ে গেছে, অর্থাৎ কিনা সেই জায়গাটা প্রবলভাবে মুসলিম অধ্যুষিত, মুসলিমরা সেখানে জনসংখ্যায় বেশি। আমি অবশ্য কোনোদিন কাউকে বলতে শুনিনি কোনো হাউজিং কমপ্লেক্সে সবাই হিন্দুরা থাকেন বলে জায়গাটা নেপাল হয়ে গিয়েছে। নেপাল হচ্ছে তো ঘোষিত হিন্দু রাষ্ট্র, দেশের পৃথিবীর একমাত্র। পাকিস্তান ছাড়া আমার মুসলমান রাষ্ট্র আছে, ইসলামিক রাষ্ট্র আছে। যাই হোক, এখন এ কথাটা চায়ের দোকানে আড্ডায় কেউ বলছেন, কোনো একেবারে তরুণ যুবক বলছেন যার এখন অতটা বোধ বুদ্ধি তৈরি হয়নি, সেটা একরকম। কর্ণাটকের হাইকোর্টের জাজ শ্রী সানন্দ, তিনি একটা মামলার প্রসঙ্গে অপ্রাসঙ্গিকভাবে ব্যাঙ্গালোর শহরে একটা জায়গার উল্লেখ করে বেশ কয়েকটি কথা পরপর বলে ওটা পাকিস্তান হয়ে গিয়েছে, ওখানে পাকিস্তানের পতাকা ওড়ে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বিষয়টা কিন্তু ব্যাঙ্গালোর শহরের কোনো পৌর বিষয়, সেই জায়গাটা নিয়ে মামলা নয়। বিষয়টা কিন্তু পাকিস্তানের ফ্ল্যাগ ওড়ানো হয়েছিল এরকম কোনো বিষয় নিয়ে মামলা নয়। বিচারপতি শ্রী সানন্দেই মন্তব্য করলেন। এরকম মন্তব্য, এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হাইকোর্টের জাজেদের থেকে আমরা সম্প্রতিকালে নানা বিষয় শুনেছি। সিঁদুর ধারণ না করা হিন্দু রমণীর পক্ষে ঠিক নয়, এরকম মন্তব্য আমরা শুনেছি। এক্ষেত্রে আমাদের সৌভাগ্য কর্ণাটক হাইকোর্টের এই রায়টার ক্ষেত্রে যে সুপ্রিম কোর্ট এটা কগনিজেন্স দিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 জন সিনিয়র মোস্ট বিচারপতি যারা আছেন তাদের একটি বেঞ্চ স্পষ্ট ভাষায় ওই বিচারপতির এই বক্তব্যের নিন্দা করেছেন, বলেছেন এটা অবাঞ্ছিত মন্তব্য, এরকম করা ঠিক নয়, এবং বিচারপতিও ক্ষমা চেয়েছেন। কর্ণাটক হাইকোর্টের বিচারপতি ক্ষমা চেয়েছেন। সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপকে আমরা ফোর্থ পিলার উইথ দ্য পিপল স্বাগত জানাচ্ছি। তার কারণ হচ্ছে, হাইকোর্টের বিচারপতি হিসেবে একবার কেউ নিযুক্ত হয়ে গেলে, মানে হাইকোর্ট থেকে এটা শুরু হয়, সুপ্রিম কোর্টও গিয়ে চলে, তিনি কিন্তু এক ধরনের সাংবিধানিক রক্ষা কবচ ভোগ করেন, কনস্টিটিউশনাল ইমিউনিটি আছে তার। একমাত্র ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে পার্লামেন্টে ইমপিচ করে তাকে সরানো যায়। আমাদের স্বাধীন ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে 5 বার মাত্র এই ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হয়েছিল। তাদের মধ্যে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে, অন্যটা বিভিন্ন হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি আরেকজন বিচারপতি রামস্বামীর বিরুদ্ধে হয়েছিল। এই ইমপিচমেন্ট প্রক্রিয়া কিন্তু কঠিন এবং দীর্ঘ সময় সাপেক্ষ। ইমপিচমেন্টের নিয়ম হচ্ছে, আমরা সকলেই জানি, সংসদের কোনো একটি কক্ষে লোকসভা বা রাজ্যসভায় প্রস্তাব উত্থাপন করতে হবে, সেখানকার যারা ভোট দেবেন তাদের মধ্যে 2/3 এবং মোট সদস্যর অর্ধেকের বেশি সদস্যের সমর্থন থাকতে হবে, 2টি হাউসেই পাশ হতে হবে, তারপর প্রেসিডেন্ট রাষ্ট্রপতি সংসদের সুপারিশ অনুযায়ী কাউকে সরিয়ে দিতে পারে। এই ইমপিচমেন্ট প্রক্রিয়া কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সেনের বিরুদ্ধে শুরু হয়েছিল, শেষ করার আগেই তিনি পদত্যাগ করেন। কিন্তু ইমপিচমেন্ট প্রক্রিয়া সফলভাবে কিন্তু তার মাধ্যমে বিচারপতিকে সরানো হয়েছে, এই নজির কিন্তু নেই আমাদের দেশে। সৌমিত্র সেন পদত্যাগ করে গিয়েছে। একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, হয়তো অনেকেরই জানা, তাও বলে রাখি, সেটা হচ্ছে যে এই আরজিকর মামলা যারা সুপ্রিম কোর্টে যে বেঞ্চ শুনছে, বিচারপতি চন্দ্রচূড়, প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের সঙ্গে যে দুজন বিচারপতি শুনছেন, তাদের মধ্যে একজন হলেন বিচারপতি JB পারদিওয়ালা। ইনি গুজরাট হাইকোর্টের বিচারপতি ছিলেন আগে। তখন কিন্তু তার বিরুদ্ধে একটা ইমপিচমেন্ট প্রসিডিংস শুরু হয়েছিল রাজ্যসভায়। রাজ্যসভার তৎকালীন চেয়ারম্যানের কাছে 58 জন সাংসদ সেই প্রস্তাব এনেছিল। শেষ পর্যন্ত সেটা নিয়ে তারা এগোনো হয়নি শেষ পর্যন্ত। কিন্তু এই বিচারপতি বারদিওয়ালা, যিনি অনেক প্রশ্ন করছেন এই মামলাতে, তিনি হচ্ছেন আমাদের বিচার ব্যবস্থার ইতিহাসে শত শত বিচারপতির মধ্যে একজন, যার সেই 5 জনের মধ্যে একজন যার বিরুদ্ধে কখনো না কখনো ইমপিচমেন্ট প্রসিডিংস শুরু হয়েছিল। এ প্রসঙ্গে আরেকটা কথা মনে করিয়ে দেওয়া যেতে পারে, অনেকেরই হয়তো স্মরণে আছে, তাও বলার।
কলকাতা হাইকোর্টে একজন বিচারপতি ছিলেন কার্নান, জাস্টিস এস.সি. কার্নান। তিনি কিছু মামলা, তিনি তার আগে মাদ্রাস হাইকোর্টে বিচারপতি ছিলেন, তারপর কলকাতা হাইকোর্টে এসেছিলেন। তাকে সুপ্রিম কোর্ট মানে বিচারপতিদের শাস্তি দেওয়া যাবে কিভাবে, সেটা তো একটা বড় প্রশ্ন। সুপ্রিম কোর্ট কিন্তু তাকে একদম জেলে পাঠিয়েছিল। বিচারপতি কার্নান বিভিন্ন মামলায় রায় দিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টে বিচারপতিদের গ্রেপ্তার করার রায়, এরকম রায় দিচ্ছেন। বিচার ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম দেখে তাকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে জেলে পাঠায়। রায় দেওয়ার 1 মাসের মধ্যেই তিনি রিটায়ার করে যান, কিন্তু তাকে 6 মাস জেল খাটতে হয়েছিল। এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থার অবস্থা, এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। এটা মাথায় রেখে চলা ভালো। আমরা যখন একদম সমূহ মানে একদম ঘাড়ের উপর এসে পড়া জিনিস নিয়ে সবসময় মাথা ঘামাচ্ছি, যা আর কিনা আরজিকর কাণ্ড এই মুহূর্তে বাংলার পরিমণ্ডলে, তখন আমাদের বিচার ব্যবস্থা সম্পর্কে এই কথাগুলো মনে রাখা ভালো।